মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিকে অপ্রয়োজনীয় আখ্যা আরাকচি। ইরানকে চাপে রাখতে সীমিত হামলার বিষয়ে বিবেচনা ট্রাম্পের, কূটনৈতিক সমাধানে বিশ্বাসী তেহরান। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ, আদালতের রায় কংগ্রেসের অনুমোদন না থাকায় কারণ, ক্ষুব্ধ হয়ে 10% ট্যারিফ আরোপের ঘোষণা ওয়াশিংটনের। ধ্বংসস্তূপের মধ্যে মাথা তুলে দাঁড়াবার চেষ্টা, গোপন ভোটে নতুন নেতৃত্ব বাছাইয়ে হামাস। গাজায় স্থিতিশীলতা আনতে সেনা পাঠাচ্ছে মরক্কো, ইন্দোনেশিয়া সহ কয়েকটি দেশ। এবং দুই দেশের শীর্ষ রাজনীতিকদের হত্যার ষড়যন্ত্র, মস্কোর বিরুদ্ধে কিয়েভের $1 লাখ পারিশ্রমিক দেওয়ার অভিযোগ, পাল্টা দোষারোপ রাশিয়ারও। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিকে অপ্রয়োজনীয় বলে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তেহরানের দাবি, আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানে পৌঁছানো সম্ভব। অন্যদিকে ইরানকে চাপে রাখতে সীমিত হামলার বিষয়টি বিবেচনা করছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান পরমাণু চুক্তিতে বিলম্ব করলে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলেও হুঁশিয়ারি দেন তিনি। স্থানীয় সময় শুক্রবার মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক MS নাওকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক নিয়ে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি ও কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত তেহরান। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচির কোনো সামরিক সমাধান নেই, বরং একটি ন্যায্য ও উইন-উইন চুক্তি সম্ভব বলে জানান আরাকচি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতিকে অপ্রয়োজনীয় ও সহায়ক নয় বলেও মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বর্তমানে অঞ্চলটিতে 2টি বিমানবাহী রণতরী ও ডজন খানেক যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। এছাড়া জাহাজ তথ্য অনুসন্ধানকারী সাইটগুলোর তথ্য অনুযায়ী বিশ্বের বৃহত্তম রণতরী USS জেরাল্ড আর ফোর্ড জিব্রাল্টার প্রণালী পেরিয়ে ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। আরাকচি সতর্ক করে বলেন, সামরিক শক্তি প্রয়োগ কেবল পরিস্থিতি জটিল করবে এবং পুরো অঞ্চলকে বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। এদিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে চাপে রাখতে সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছে হোয়াইট হাউস। তবে তেহরানকে অবশ্যই একটি ন্যায্য চুক্তিতে পৌঁছাতে হবে, তা না হলে খারাপ কিছু ঘটতে পারে বলেও সতর্ক করেন ট্রাম্প। ধ্বংসস্তূপের মধ্যেই মাথা তুলে দাঁড়ানোর চেষ্টায় হামাস। নতুন নেতৃত্ব বেছে নিতে এরই মধ্যে গোপনে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। গাজা, পশ্চিম তীর এবং বিদেশে অবস্থানরত সদস্যদের অংশগ্রহণে নিজেদের প্রধান বাছাই করবে হামাস। এদিকে উপত্যকায় গোপনে ভোট শেষ হয়েছে বলে জানিয়েছে বিবিসি। গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা আনতে সেনা পাঠাচ্ছে মরক্কো, ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশ। স্থানীয় সময় শুক্রবার দক্ষিণ লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। স্থানীয় বার্তা সংস্থা জানায়, এ হামলা সাইদা শহরের কাছাকাছি ঘনবসতিপূর্ণ ক্যাম্পের হিত্তিন এলাকায় আঘাত হানে। এ সময় ড্রোন থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে লক্ষ্যবস্তু ভবন এবং আশেপাশের স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এদিকে ভোটের মাধ্যমে নিজেদের অন্তর্বর্তী প্রধান বেছে নিচ্ছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানায়, গাজা দখলকৃত পশ্চিম তীর এবং সংগঠনটির বিদেশে থাকা সদস্যদের মধ্যে এ ভোট অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে গাজায় গোপনে ভোট শেষ হয়েছে, তবে কিছু জায়গায় নির্বাচন বাকি থাকায় ফলাফল ঘোষণা হয়নি। এ ভোটের মাধ্যমে নির্বাচিত নেতা 1 বছরের জন্য দায়িত্বে থাকবেন। অন্যদিকে গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা আনতে সেনা পাঠানোর অঙ্গীকার করেছে ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্সের কমান্ডার এ তথ্য জানান। এদিকে ট্রাম্পের বোর্ড অব পিস গাজা উপত্যকায় ইসরায়েলের অবৈধ দখল আরও শক্ত করবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি বাহিনী উপত্যকায় নতুন নতুন বাফার জোন তৈরি করছে বলেও জানায় তারা। আর খাদ্য ও অন্যান্য ত্রাণ প্রবেশেও বাধা দিচ্ছে দখলদাররা। পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলি আগ্রাসনের সমর্থন এবং ফিলিস্তিনিদের উপর নির্যাতনে তেল আবিবকে গোয়েন্দা তথ্য দেয়া মার্কিন কমান্ডারকে সর্বোচ্চ সম্মাননা দিল সৌদি আরব। সেন্ট্রাল কমান্ডের সাবেক কমান্ডার জেনারেল মাইকেল কুরিল্লাকে পদক তুলে দেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে বাদশাহ আব্দুল আজিজ সম্মাননা দেওয়া হয় তাকে। এ নিয়ে মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা জেনারেল মাইকেল কুরিল্লা 2022 সালে সেন্ট্রাল কমান্ডের দায়িত্ব নেন। এরপর তার কমান্ডে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নির্বিচার হামলা হয়েছে। এতে বহু বেসামরিক মানুষ নিহত হয়েছেন। পবিত্র আল আকসা মসজিদে দখলদার ইসরায়েলের আগ্রাসনকে সমর্থন দিয়েছিলেন তিনি। ফিলিস্তিনিদের উপর দমন নিপীড়ন চালাতে ইসরায়েলিদের গোয়েন্দা তথ্য দিতেন মাইকেল কুরিল্লা। স্থানীয় সময় বৃহস্পতিবার এমন বিতর্কিত একজনকে সৌদি আরবের অন্যতম সর্বোচ্চ সামরিক ও বেসামরিক সম্মাননা হিসেবে বিবেচনা করা বাদশাহ আব্দুল আজিজ মেডেল দেয়া হয়। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে তাকে মেডেল তুলে দেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন ওয়ালিদ। জেনারেল কুরিল্লাকে দেশটির সর্বোচ্চ সম্মাননা দেয়ায় সৌদি আরবের অবস্থান প্রশ্নের মুখে পড়েছে। বিশেষ করে যুবরাজের নাম কুখ্যাত যৌন অপরাধী এপস্টাইনের ফাইলে আসার কয়েকদিন পরেই এই ঘটনা ঘিরে শুরু হয়েছে সমালোচনার ঝড়। ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বরতার কারণে গত বছর দুর্ভিক্ষ দেখা দেয়। ওই সময় মার্কিন কংগ্রেসে মাইকেল কুরিল্লা দাঁড়িয়ে বলেন, গাজায় যাই হোক তাদের মূল প্রাধান্য বিষয় হলো হামাসকে নির্মূল করা। এছাড়া 2022 সালে দায়িত্ব নেয়ার পর তিনি সিরিয়ার আল হোল শরণার্থী ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন। তিনি ওই সময় মন্তব্য করেছিলেন, এটি টাইম বোমা। যদি ক্যাম্পের মানুষকে পুনর্বাসন না করা হয় তাহলে ভবিষ্যতে এখান থেকে ISIS এর যোদ্ধা তৈরি হবে। এর মাধ্যমে ওই শিবিরে থাকা মুসলমান শিশুদের তিনি ভবিষ্যৎ সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছিলেন। যদিও জেনারেল কুরিল্লাকে পদক তুলে দেওয়ার মতো দ্বিচারিতা সৌদি প্রশাসনই প্রথম করেনি। এর আগে গেল বছর পাকিস্তানও তাকে নিশানি ইমতিয়াজ নামে সামরিক পুরস্কারে ভূষিত করেছিল। ইসরায়েলি বিধিনিষেধ উপেক্ষা করে পবিত্র আল আকসা মসজিদে রমজান মাসে প্রথম জুমার নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা। শুক্রবার নামাজ আদায় করেন 80,000-এর বেশি মুসল্লি। আরও হাজারো ফিলিস্তিনিকে মসজিদে প্রবেশ করতে দেয়নি ইসরায়েলি সেনারা। শত বাধা ঠেলে যারা পৌঁছাতে পেরেছেন তাদের মোনাজাতে মিশেছিল মুক্তি আর আত্মমর্যাদার আকুতি। দখলদার ইসরায়েলিদের জুলুম নিপীড়ন যে ধর্মপ্রাণ ফিলিস্তিনিদের কখনোই রুখতে পারেনি তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তারা। জেরুজালেমে পবিত্র রমজান মাসের প্রথম শুক্রবারে জুমার নামাজে হাজার হাজার মানুষের সমাগম হয় পবিত্র আল আকসা মসজিদে। শত বাধা বিপত্তি উপেক্ষা করে এদিন নামাজ আদায়ে আল আকসা মসজিদে ঢল নামে মুসল্লিদের। একসঙ্গে নামাজ আদায় করেন 80,000 ফিলিস্তিনি। মসজিদের মূল প্রাঙ্গণ ছাড়িয়ে যায় মুসল্লিদের লাইন। রামাল্লার কালন্দিয়া চেকপয়েন্টে যেন এক দুর্ভেদ্য দেয়াল তৈরি করেছিল ইসরায়েল। ভোররাত থেকে লাইনে দাঁড়িয়েও সকাল পর্যন্ত মাত্র 2,000 মানুষ জেরুজালেমে প্রবেশের সুযোগ পেয়েছেন। পশ্চিম তীর থেকে যাওয়া বহু ফিলিস্তিনিকেও মসজিদে প্রবেশ করতে দেয়া হয়নি। এদিন 55 বছরের বেশি বয়সী পুরুষ এবং 50 বছর বা তার বেশি বয়সের নারী আর 12 বছরের বয়সের নিচের শিশুদেরই কেবল আল আকসায় প্রবেশের অনুমতি দিয়েছিল দখলদার ইসরায়েল। পবিত্র মক্কা এবং মদিনার পরে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ। অন্যদিকে ইহুদিদের কাছে সবচেয়ে পবিত্র। তারা এটিকে টেম্পল মাউন্ট হিসেবে উল্লেখ করেন। বিশ্বের বিভিন্ন দেশের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন মার্কিন সুপ্রিম কোর্ট। এ সংক্রান্ত একটি রুল জারি করেন আদালত। এ রায়ের ফলে ট্রাম্পের আরোপিত শুল্ক বাতিল সহ সংগৃহীত $175 বিলিয়ন বেশি শুল্ক ফেরত দিতে হতে পারে তার প্রশাসনকে। সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে বিশ্বজুড়ে 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্বজুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বিতর্কিত শুল্ক নীতিকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির একটি আপিল আদালত। শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ 6-3 ভোটে এই রায় দেন। রায়ে বলা হয় 1977 সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট IEEPA ব্যবহার করে প্রেসিডেন্ট যে শুল্ক আরোপ করেছেন তা এখতিয়ারের বাইরে। 127 পৃষ্ঠার নতুন রায়ে আপিল আদালত বলেছেন, শুল্ক আরোপ করা প্রেসিডেন্টের একক ক্ষমতার বিষয় নয়, এটি কংগ্রেসের মূল ক্ষমতার অন্তর্ভুক্ত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস তার রায়ে বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধানে কর ও শুল্ক নির্ধারণের ক্ষমতা দেয়া হয়েছে কংগ্রেসকে, প্রেসিডেন্টকে নয়। এখতিয়ারের বাইরে গিয়ে শুল্ক আরোপের জন্য প্রেসিডেন্টকে কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট অনুমোদনের প্রমাণ চাইলে তা দিতে ব্যর্থ হন ট্রাম্প। পেন ওয়ার্টন বাজেট মডেলের অর্থনীতিবিদরা জানান, IEEPA ভিত্তিক ট্রাম্পের শুল্ক থেকে $175 বিলিয়ন বেশি আদায় হয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়ের পর ওই অর্থ ফেরত দিতে হতে পারে। আর প্রশাসনকে উচ্চতর আইনি লড়াইয়ের সুযোগ দিতে এই রায় 14 অক্টোবরের আগে কার্যকর হবে না বলে জানান আদালত।
ট্রাম্প আপিল আদালতের রায়কে অত্যন্ত পক্ষপাতদুষ্ট উল্লেখ করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, এই সিদ্ধান্ত বহাল থাকলে তা সত্যিই যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে। সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে বিশ্বজুড়ে 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সুপ্রিম কোর্টের কয়েকজন সদস্যের ব্যবহারে তিনি লজ্জিত, কারণ তারা যুক্তরাষ্ট্রের হিতে কোনো সিদ্ধান্ত নিতে ভয় পায়। শুল্ক আরোপে আরও অন্যান্য পথ খুঁজে বের করার হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট। আমরা সরাসরি সবকিছুর উপর 10% শুল্ক আরোপ করছি। এটা করা একদম সঠিক সিদ্ধান্ত ছিল এবং তা কার্যকর হচ্ছে। এতে আমাদের দেশের অনেক অর্থ আসবে। আর প্রায় 5 মাসের সেই সময়ে আমরা প্রয়োজনীয় বিভিন্ন তদন্ত করব, যাতে অন্য দেশগুলোর উপর ন্যায্য শুল্ক বা প্রয়োজনে শুল্ক আরোপ করা যায়। So we're doing that period, but we're immediately instituting the 10% provision, which we're allowed to do. ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই চীন, কানাডা, ভারত, মেক্সিকো সহ প্রায় সব দেশের পণ্যের উপর 10 থেকে 50% পর্যন্ত শুল্ক আরোপ করেন। বাংলাদেশের উপর আরোপিত 20% শুল্ক কমিয়ে গেল 9 ফেব্রুয়ারি তা 19% করা হয়। রাশিয়ার নির্দেশে ইউক্রেনের শীর্ষ রাজনৈতিক কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রে 10 জনকে গ্রেফতার করা হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে অভিযুক্তদের $1 লাখ পারিশ্রমিকের প্রতিশ্রুতি দেওয়া হয় বলে অভিযোগ করেছে কিয়েভ। অন্যদিকে মস্কো পাল্টা অভিযোগ করেছে রাশিয়ার ভেতরে এবং রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনীয় অঞ্চলে কয়েকজন সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যার পেছনে কিয়েভের হাত রয়েছে। এদিকে দোনেৎস্ক অঞ্চলে রসদ সরবরাহের পথ সুরক্ষিত রাখার জন্য মোবাইল ড্রোন ব্যবহার করছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের কোস্তিয়ান্তিনিভকার কাছে মোবাইল ড্রোন শিকারী টহল চালায় ইউক্রেনীয় সেনারা। ব্রিগেডের সদস্যরা জানান, তাদের প্রধান কাজ হলো সামনের যোদ্ধাদের শরৎ পৌঁছানোর গুরুত্বপূর্ণ পথগুলো রক্ষা করা, যাতে রুশ হামলার মাঝেও সরবরাহ বন্ধ না হয়। এই মোবাইল দলগুলো শটগান ব্যবহার করে ছোট FPV ড্রোন থেকে বড় শাহেদ ড্রোন পর্যন্ত ভূপাতিত করার চেষ্টা করছে। রুশ বাহিনীর সংখ্যায় বড় এবং অস্ত্রশস্ত্র বেশি হওয়ায় 3 দিক থেকে শহরের দিকে অগ্রসর হচ্ছে। তবে রাশিয়া দাবি করছে দনেৎস্কের অবশিষ্ট 20% এলাকা ইউক্রেন ছাড়বে, কিন্তু কিয়েভ তা প্রত্যাখ্যান করেছে। এদিকে স্থানীয় সময় শুক্রবার কিয়েভ জানায়, মস্কোর নির্দেশে ইউক্রেনীয় শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনায় ইউক্রেন ও মলদোভায় কয়েকজনকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের সর্বোচ্চ $1 লাখ পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। যৌথ তদন্তে অস্ত্র, বিস্ফোরক ও রুশ সমন্বয়কারীদের সঙ্গে যোগাযোগের প্রমাণও জব্দ করা হয়। ইউক্রেন প্রকাশ্যে জানায়, এই হত্যাকাণ্ডের মূল লক্ষ্যদের মধ্যে রয়েছেন আন্দ্রুই ইউসুফ, যিনি সেনাবাহিনীর কৌশলগত যোগাযোগ বিভাগে দায়িত্বে রয়েছেন। রাশিয়ার আগ্রাসন সমর্থনকারীদের শাস্তি হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় ইউক্রেন। অন্যদিকে মস্কো অভিযোগ করছে, রাশিয়ার ভেতরে এবং রুশ নিয়ন্ত্রিত ইউক্রেন অঞ্চলে কয়েকজন সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যার পেছনে হাত রয়েছে কিয়েভের। ইউক্রেন ও রাশিয়া আলোচনায় সামরিক ট্র্যাক কিছুটা গঠনমূলক হলেও ভূখণ্ড ইস্যুতে কোনো অগ্রগতি নেই। জেলেনস্কি জানায়, ফেব্রুয়ারিতে পরবর্তী বৈঠক হওয়ার আশা, তবে ক্রেমলিন তার সময় ও স্থান নিশ্চিত করেনি। যুদ্ধবন্দী বিনিময় বিষয়ে আগামী কয়েকদিনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ারও চেষ্টা চলছে। নির্বাচনের পর প্রথম ভাষণে চীনকে কড়া বার্তা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। স্থানীয় সময় শুক্রবার বেইজিংয়ের বাড়তে থাকা জবরদস্তির বিরুদ্ধে প্রতিরক্ষা কৌশল পাল্টানোর ঘোষণা দেন তিনি। এছাড়া প্রতিরক্ষা খাতে বাজেট বাড়িয়ে জিডিপির 2% নেওয়ার অঙ্গীকারও করেন জাপানের প্রধানমন্ত্রী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান বর্তমানে নিরাপত্তা ইস্যুতে কঠিন সময় পার করছে বলেও উদ্বেগ জানান তাকাইচি। জাপানের পার্লামেন্টে দেয়া প্রথম ভাষণেই চীনের বাড়তে থাকা সামরিক তৎপরতা নিয়ে সরব হন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। গত নভেম্বরে তাইওয়ান ইস্যুতে তার মন্তব্যে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন বাড়ে। তাকাইচি বলেছিলেন, তাইওয়ানে চীনা হামলা হলে তা জাপানের নিরাপত্তার জন্য হুমকি, সেক্ষেত্রে সামরিক শক্তি ব্যবহার করতে পারে টোকিও। এবার নির্বাচনের জয়ের পর সেই অবস্থান আরও জোরালো করল সানায়ে তাকাইচি। স্থানীয় সময় শুক্রবার জাপান প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখনই জাপান সবচেয়ে জটিল নিরাপত্তা পরিস্থিতির মুখোমুখি। পূর্ব ও দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সক্রিয়তা এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে উদ্বেগ জানান তিনি। এছাড়াও প্রতিরক্ষা কৌশলে বড় রদবদলের ইঙ্গিত দেন তাকাইচি। 2027 সালের আগেই চলতি অর্থ বছর শেষ হওয়ার মধ্যে প্রতিরক্ষা বাজেট জিডিপির 2% উন্নীত করার লক্ষ্য ঠিক করেছেন জাপান প্রধানমন্ত্রী। একই সঙ্গে সামরিক সরঞ্জাম রপ্তানির বিধিনিষেধ শিথিলের প্রস্তাব দিয়েছে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এতে ট্যাঙ্ক ও কামানের মতো অস্ত্র বিদেশে বিক্রির সুযোগ পেতে পারে জাপান কোম্পানিগুলো।
গোয়েন্দা সক্ষমতা বাড়াতে নিজের নেতৃত্বে জাতীয় গোয়েন্দা কাউন্সিল গঠনের পরিকল্পনার ঘোষণা করেন জাপান প্রধানমন্ত্রী। পাশাপাশি চীনের উপর অর্থনৈতিক নির্ভরতা কমিয়ে মিত্র দেশগুলোর সঙ্গে বিরল খনিজ ও কাঁচামাল নিশ্চিত করারও কৌশল নেন। 2011 সালের ফুকুশিমা বিপর্যয়ের পর বন্ধ থাকা পারমাণবিক চুল্লি দ্রুত চালুর কথাও জানান সানায়া তাকাইচি।